ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। ইরান যুদ্ধ ইস্যুতে মধ্যপ্রাচ্যে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা। আর এই অঞ্চলেই কাজ করছেন বাংলাদেশের লাখ লাখ শ্রমিক। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় 1 কোটির বেশি বাংলাদেশি বসবাস করছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশে তারা মূলত নির্মাণ, সেবা ও তেল নির্ভর খাতে কাজ করছেন। অস্থিরতা বাড়লে প্রথম ধাক্কা আসতে পারে কর্মসংস্থানে, বন্ধ হতে পারে প্রকল্প, স্থগিত হতে পারে নতুন ভিসা। এসব নিয়ে ইসলামী ব্যাংক টালি খাতায় আজকের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশের শ্রমবাজার কতটা ঝুঁকিতে। আলোচনা করতে অনলাইনে যুক্ত রয়েছেন সাবেক ব্যাংকার ও বিশ্লেষক শফিকুর রহমান এবং অভিবাসন বিশেষজ্ঞ ও ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। প্রথমেই শরীফুল হাসান, একটু আপনার কাছে আসতে চাই, একটু তাৎক্ষণিক যে প্রভাবটা পড়বে শ্রমিকদের উপরে সেই বিষয়ে আসলে আপনার মন্তব্য একটু জানতে চাই। না, ধন্যবাদ। আপনি তাৎক্ষণিক প্রভাব তো ইতিমধ্যে দেখতে শুরু করেছেন যে অনেক ফ্লাইট বাতিল হলো, আমাদের অনেক লোকজন এয়ারপোর্টে এসে বসেছিল, এবং যে যুদ্ধটা আসলে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছিল, সেটার কিন্তু পাল্টা যে হামলা হলো তাতে কিন্তু আমাদের আরব আমিরাতে আমাদের একজন প্রবাসী বাংলাদেশি মারা গেছে। তার মানে দেখেন এই মুহূর্তে যেই কয়টা দেশের লোকজন মারা গিয়েছে এই যুদ্ধে, আপনি ইরান বা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের বাইরে তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। তো তার মানে তো ইতিমধ্যেই আসলে ইম্প্যাক্ট পড়া শুরু হয়েছে। তবে এই যুদ্ধটা মানে আসলে প্রথম দিনে আয়াতুল্লাহ খুমেনি, মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ একাধিক শীর্ষ নেতা মারা যাওয়ার পর আমার পর্যবেক্ষণ বলছে যে এই যুদ্ধটা হয়তো খুব লম্বা বা দীর্ঘস্থায়ী হবে না। তো যুদ্ধটা দীর্ঘস্থায়ী না হয় তাহলে আসলে যেই আশঙ্কাগুলোর কথা বলছি আমরা, যে অনেক লোক কাজ হারাবে বা ফেরত আসবে, সেটা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ মনেই হচ্ছে যুদ্ধটা, কিন্তু আপনি যেটা বললেন এটা তো সত্যি, আমাদের 1 কোটিরও বেশি বাংলাদেশি বাস করে হুম বিদেশে, এবং এর মধ্যে 75 লাখ আছে মধ্যপ্রাচ্যে, আমাদের সৌদি আরবে হুম 25 থেকে 30 লাখ, তারপর আরব আমিরাত, কাতার, বাহরাইন। আমার সাথে গত কয়েকদিন ধরেই প্রবাসী বাংলাদেশের কথা হচ্ছিল, আমাদের আরব আমিরাতে, বাহরাইনে, কুয়েতে অনেক জায়গায় বাংলাদেশের আতঙ্কে রয়েছেন। এই মুহূর্তে আমি মনে করি আসলে আমাদের উচিত, আমাদের সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের দূতাবাস এবং দূতাবাসের মাধ্যমে আমাদের কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের একটা অভয় দেওয়া, যে যে কোনো সংকটে বাংলাদেশ পাশে থাকবে, কোনো সংকট হলে দেখবো জি, আমরা। আপনি যখন আমাদের অভয়ের প্রশ্নটি নিয়ে আসলেন, আমি আরেকটি প্রশ্ন করতে চাই। এই যে ফ্লাইট ডিলে হওয়া কিংবা ফ্লাইটে বাতিল হওয়া, অনেকেই যেতে পারছে না, একটা অনিশ্চয়তা, কর্মক্ষেত্রে যেতে পারছে না, এই ক্ষেত্রে তো নিশ্চয়ই যেই দেশে যারা কাজ করেন মধ্যপ্রাচ্যে, বিষয়গুলো তো একটু স্বাভাবিকভাবে নমনীয়ভাবেই দেখা উচিত, কিংবা তারা হয়তো দেখবে, মানে অনেকের এটা নিয়ে শঙ্কা কাজ করছে অনেকের মধ্যে। না, আসলে যখন মানুষ তথ্য জানে না তার মধ্যে তো তার মধ্যে শঙ্কা কাজ করে। হুম তার ফ্লাইটটা কখন ছাড়বে, সে যেতে পারবে কিনা, হুম যেতে না পারলে কি হবে। তো যখনই আপনার পরিষ্কার কোনো তথ্য থাকবে না, মানুষের মধ্যে শঙ্কা কাজ করে। নিশ্চয়ই এই যে এই কারণে যদি, যুদ্ধের কারণে কোনো মানুষ যদি তার নির্দিষ্ট সময় যেতে না পারে, অবশ্যই আমার কাছে মনে হয় যে সরকার এই জিনিসগুলো অবশ্যই বিবেচনা করবে। কিন্তু আসলে আপনার কোন ফ্লাইট ছাড়ছে বা কোন ফ্লাইট ছাড়ছে না, আমাদের যারা বিদেশে যায় কাজ করতে, তারা যে একদম খুব ভালোভাবে, খুব শিক্ষিত, খুব দক্ষ জানে তা তো না। সেজন্য এখন কিন্তু ফ্লাইটের নাম্বার, পাসপোর্ট নাম্বার সবাই থাকে। আমার কাছে মনে হয় যে ফ্লাইটটা যাবে না, তাদেরকে যদি জানানো হয়, হুম আমাদের বিমান যদি সেই দায়িত্ব নেয় যে ফ্লাইট নম্বর ধরে ধরে যে তাদেরকে জানানো, যে হুম এজেন্সিগুলোর মাধ্যমে, যে না আপনার এই ফ্লাইটটা যাবে না বা এই জায়গায় ডিলে হবে, আবার যেটা ছাড়বে সেই তথ্যটা দেয়া। আবার পাশাপাশি দূতাবাসগুলোকে এই মুহূর্তে সক্রিয় হওয়া, তাদের হোয়াটসঅ্যাপ, মোবাইল সার্বক্ষণিক রাখা, বার্তা দেওয়া। আমার কাছে মনে হয় আগামী কয়েকদিন, এই আরো 4-5 দিনকে আমি বলবো জরুরি মুহূর্তে, আরো আগামী 4-5 দিন এই জরুরি মুহূর্তে আসলে আমাদের উচিত তো বার্তা দেওয়া। এবং আমাদের প্রবাসে যারা রয়েছেন তাদেরও কিন্তু আসলে কৌতূহলী হওয়া যাবে না। ধরেন একটা বোমা পড়ছে, আচ্ছা আমি দেখতে যাই, আমি একটু বের হয়ে যাই, সাইরেন বাজছে কি হবে। আমার কাছে মনে হয় সেই কৌতূহলটা না দেখে নিয়ম কানুন মানা, জি সতর্ক থাকা, সবার সংযুক্ত থাকাটা ছিল এই মুহূর্তে জরুরি। জি, এক্ষেত্রে আসলে ভোগান্তিও কমবে যারা বিদেশে কাজ করেন কিংবা যারা প্রবাসী রয়েছেন। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, শফিকুর রহমান। তো আপনার কাছে আসতে চাই, যদি এমন হয় যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় কিংবা যে কোনো কারণে মানে রেমিটেন্স প্রবাহ যদি কমে যায়, তাহলে অর্থনীতিতে কতটা চাপ পড়বে বাংলাদেশের অর্থনীতিতে, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই একটা মারাত্মক চাপ পড়বে। আমাদের অর্থনীতি মূলত রপ্তানি এবং রেমিটেন্স নির্ভর। রপ্তানি তো আসলে ক্রমাগত ভাবে ডাউনওয়ার্ড ট্রেন্ড, রপ্তানি ইন্ডেক্সে আমরা যা দেখছি। রেমিটেন্স গত 3-4 বার যাবত আমরা দেখতেছি প্রায় 3 বিলিয়নের উপরে প্রতি মাসে করে আসছে।
এবং মধ্যপ্রাচ্য হলো আমাদের শ্রমবাজারের একটা বিশাল অংশ দখল করে আছে। অর্থনীতির উপরে চাপ পড়বে, শিল্প বাণিজ্যের উপরে চাপ পড়বে, শুধু রেমিটেন্স না, এখানে আপনার যে এই যুদ্ধের কারণে ইরানের হরমুজ প্রণালী আছে, এটা যদি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয় তাহলে তো এক ধরনের একটা চিন্তার বিষয়। কারণ এটা নিয়ে একটু বোধহয় দ্বিধাদ্বন্দ্ব আছে। কারণ কালকে একটা নিউজ শোনা গিয়েছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, পরে বলছে যে ইরানিরা এটা চিন্তা ভাবনা করছে। তো হরমুজ প্রণালী হলো তেল এবং এলএনজি, পার্টিকুলারলি এই দুইটা বিষয়ের, এই দুইটা আইটেমের যাতায়াতের পথ। যদি তাই হয় তাহলে তেল এবং তেলের দাম তো বেড়ে যাবে। সবাই প্রেডিক্ট করতেছে, বিশ্লেষকরা বা নিরাপত্তা বিশ্লেষকরা সবার আশঙ্কা যে তেলের দাম ব্যারেল প্রতি 70 থেকে $120 হয়ে যাওয়া সম্ভাবনা। মানে সারা বিশ্বে প্রভাব পড়বে তাহলে। মানে কি এক ব্যারেলে $50 যদি, এটা আন্তর্জাতিক একটা প্রভাব পড়বে। এই প্রভাবটা এর বাইরে তো বাংলাদেশ নয়। বাংলাদেশে যদি এটা হয়, এমনিতেই বাংলাদেশের অর্থনীতি নাজুক অবস্থায় আছে। এই মুদ্রাস্ফীতি একটা মানে বড় পর্যায়ে রয়েছে। এটা কমানোর চেষ্টা করে, এবং মাত্র সরকারের বয়সে মাত্র 10-12 দিন হয়েছে, তাদেরকে মানে এই বিশাল ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে। আমি বলবো সবকিছু মিলিয়ে রেমিটেন্স এবং শ্রমবাজার সহ আমাদের শিল্প বাণিজ্যে যে মানে বিশাল একটা মানে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এবং আমি আশঙ্কা করছি যে রমজানের মধ্যে দ্রব্যমূল্যের দাম তো এমনিতে ঊর্ধ্বগতিতে, এটা আরো না বেড়ে যায়। এটা আসলে আমাদের জন্য একটা ভয়াবহ সামনে ভবিষ্যৎ আমি আশঙ্কা করছি। আচ্ছা, তাহলে কি আপনার কাছে কোনো মানে পরামর্শ রয়েছে? ধরেন মানে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে আসলে এই যে মধ্যপ্রাচ্যে যারা কাজ করেন, যারা প্রবাসী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিংবা বাংলাদেশ সরকারের ক্ষেত্রে কোনো পরামর্শ রয়েছে? না, সরকারের ক্ষেত্রে পরামর্শ রয়েছে যে বাংলাদেশিদেরকে সেখানে সতর্ক অবস্থায় চলাফেরা করা, ওখানকার আইন কানুন গুলা সঠিকভাবে পরিপালন করা। কারণ যুদ্ধ কতদিন, কারণ অ্যাকচুয়ালি এটা ইরান কিন্তু ঐতিহাসিকভাবে একটা ডোমিনেটেড কান্ট্রি কখনোই ছিল না। ইভেন অটোমান এম্পায়ার যখন তুরস্ক সহ প্রায় সারা ইউরোপকে খেয়ে নিয়েছিল, মানে দখল করে ফেলেছিল, ইরান কিন্তু তখনও পদানত হয় নাই অটোমান সাম্রাজ্যে। সুতরাং ইরানকে অত সহজে ছেড়ে দিবে? আপনি দেখেন আজকে আমরা যা নিউজে দেখলাম খবরে, যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় আমেরিকান, ইভেন যুক্তরাজ্যে আমেরিকান, আজকে তো দেখলাম যে সৌদি আরবে আরামকোর যে সর্ববৃহৎ শোধনাগার বা রিফাইনারি যেটা রয়েছে, সৌদি আরামকোর, সেখানেও বোমা হামলা আক্রান্ত হয়েছে। এই প্রসঙ্গ ধরে একটু জানতে চাই যে এই যে প্রবাসীদের নিরাপত্তা ইস্যুতে আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? নিরাপত্তা ইস্যুতে পদক্ষেপ গ্রহণ করা উচিত, তাদেরকে সতর্কভাবে চলাফেরা করা। এবং আমি যতদূর দেখেছি খবরে, গতকালকে থেকে বাংলাদেশ দূতাবাসগুলি আমাদের নাগরিকদেরকে সতর্কভাবে চলাফেরা করার জন্য পরামর্শ দিচ্ছে। এইভাবেই তাদেরকে আসলে চলাফেরা করতে হবে। জি। এবং যতক্ষণ পর্যন্ত তারা নিরাপদ রাস্তা দিয়ে কর্মস্থলে যাবে, যদি কর্মস্থল খোলা থাকে। আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, আপনারা দুজনই থাকুন, আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা আলোচনা করতে চাই। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বাংলাদেশের শ্রমবাজার কতটা ঝুঁকিতে। আলোচনা করতে অনলাইনে যুক্ত রয়েছেন সাবেক ব্যাংকার ও বিশ্লেষক শফিকুর রহমান এবং অভিবাসন বিশেষজ্ঞ ও ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান। শরীফুল হাসান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আপনার বেশ অভিজ্ঞতা রয়েছে অভিবাসন নিয়ে, এই সংকট সমাধানে আপনার পরামর্শ থাকলে সেই পরামর্শটা জানতে চাই। আর দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার থেকে বেরোতে বাংলাদেশের বিকল্প কোনো খাত রয়েছে কিনা, কিংবা বাংলাদেশ কিছু করতে পারে কিনা, বর্তমান সংকট নিরসনে আপনার যদি কোনো পরামর্শ থাকে। না, ধন্যবাদ। আমরা আসলে আমি মনে করি এই মুহূর্তে আমাদের
সাময়িক সংকটটা হচ্ছে মানে এই মুহূর্তে যেগুলো হচ্ছে আমাদের প্রবাসীরা যেন নিরাপদে থাকে, তারা যেন কোনো বিপদে না পড়ে, সেই সতর্কতাগুলো জরুরি। কারণ কারণ আমাদের আপনি জানেন আরব আমিরাতে একজন প্রাণ হারিয়েছে, বাহরাইনেও আমাদের বাংলাদেশে কয়েকজন হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তো আমি মনে করি এই মুহূর্তে সতর্ক থাকাটা জরুরি। আর যে প্রশ্নটা আপনি করলেন, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, যুদ্ধ দীর্ঘায়িত হলে তো যেটা আপনি শুনলেন, জ্বালানি তেলের দাম বাড়বে। আপনার যদি আমাদের গার্মেন্টস রপ্তানি করতে হয় আমাদের শিপিং এর মাধ্যমে, এখন যদি আপনার রেড সি বা মধ্যপ্রাচ্য থেকে যদি লোহিত সাগর দিয়ে আমাদের জাহাজ আসতে না পারে, তাই যদি আফ্রিকার হয়ে ঘুরে যেতে হয়, তাহলে কিন্তু তার অন্তত পক্ষে 15 দিন 10 দিন বেশি সময় লাগবে। সেক্ষেত্রে আপনার তার খরচ 30-40% পর্যন্ত বাড়বে। আপনার আমাদের বৈদেশিক কর্মসংস্থান বলেন, আপনি প্রতিদিন 30-40টা ফ্লাইট বাতিল হচ্ছে, আমাদের যে কর্মীরা যেতে পারছে না, তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের কি হবে? আহ, আবার এই যে যারা ফ্লাইট বাতিল করছে তাদেরকে সেই তথ্যগুলো জানানো, সবকিছু মিলে একটি যুদ্ধ হলে তো আসলে নানানভাবে সেটার প্রভাবটা পড়তে শুরু করেছে। তো আমি মনে করি এই মুহূর্তে আসলে আমাদের নজর রাখাটা খুব জরুরি। এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মধ্যপ্রাচ্যের এই দেশগুলো সহ যদি আমাদের প্রধানমন্ত্রী সহ যদি একটা টিম, তারা যদি নিয়মিত বৈঠকে বসে যে আমরা কোন সংকটে আছি, আমাদের এই মুহূর্তে করণীয়টা কি, আমাদের দূতাবাস, আমাদের প্রত্যেকটা দেশের কমিউনিটিকে সক্রিয় করা, কমিউনিটি নেতৃবৃন্দকে সক্রিয় করা, আমাদের প্রবাসীদের উপর খোঁজ খবর রাখা। কারণ এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তো তার প্রভাব সুদূর প্রসারী। তবে আমার আশঙ্কা বা আমার পর্যবেক্ষণ মনে মনে করছি আমি, আসলে ইরানের প্রথম দিনে যে তাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রাণহানির ঘটনা ঘটেছে, আয়াতুল্লাহ খোমেনি সহ অনেকেই মারা গেছেন। এই মুহূর্তে ইরান তার নিজের সংকটগুলো সামলে অন্য জায়গাগুলোতে যুদ্ধ করার মতো দীর্ঘস্থায়ী তার সক্ষমতা হয়তো নেই। তার সাহস রয়েছে, তার সক্ষমতা কতটুকু রয়েছে। কাজে আমার মনে হয় না যে যুদ্ধটা আসলে খুব দীর্ঘস্থায়ী হবে বলে আমার কাছে মনে হয় না। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের সাময়িক সংকটগুলো সামলানো, পাশাপাশি আমাদের জ্বালানি তেল বা আমাদের বাণিজ্য, এই জায়গাগুলোতে আমি মনে করি আমাদের নজরদারি রাখাটা প্রয়োজন। জি, নিশ্চয়ই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আপনার বক্তব্য থেকে, আপনার কথা থেকে। আরেকজন অতিথি রয়েছেন শফিকুর রহমান, আবারও আপনার কাছে আসতে চাই। মানে একসঙ্গে দুটো সংকট, যদি হচ্ছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে সারা বিশ্ব একটা সংকটে পড়বে তেল ইস্যুতে। আবার বাংলাদেশের শ্রমবাজার, মধ্যপ্রাচ্যে একটা বিশাল শ্রমবাজার রয়েছে বাংলাদেশের, সেটাও একটা সংকটের বিষয়। সার্বিকভাবে একটু আপনার কাছে মন্তব্য জানতে চাই যে এই সংকট সমাধানে আসলে এখন স্পেসিফিক কি বার্তা দিতে চান আপনি? প্রশ্ন আরেকবার করেন, এখানে একটু লাইনের সমস্যা হচ্ছে। ও জি, নিশ্চয়ই। আমি বললাম যে আমাদের দুটো সংকট, একটা হচ্ছে আমরা আন্তর্জাতিকভাবে একটা সংকটের মুখে পড়ব তেল সংশ্লিষ্ট ইস্যুতে, আবার বাংলাদেশের শ্রমবাজারও ঝুঁকিতে রয়েছে যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়। মানে সেই ক্ষেত্রে সমাধানের কোনো পথ, আপনার মন্তব্য জানতে চাই। দেখেন, যুদ্ধ তো আমরা এখানে বসে সমাধান দিতে পারবো না। নিশ্চয়ই। এটা আসলে, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে দেখছি, আমি কিন্তু আমার সহ আলোচকের মতো অত আশাবাদী হতে পারছি না। কারণ যুদ্ধটা ইতিমধ্যে কিন্তু একটা আঞ্চলিক যুদ্ধ রূপ নিয়েছে। কারণ আপনি লক্ষ্য করেছেন যে মানে শুধু ইরান, মানে মার্কিন ঘাঁটি যেখানে যেখানে আছে মধ্যপ্রাচ্যে, প্রত্যেকটা ঘাঁটিতে ওরা কিন্তু হামলা করেছে। সুতরাং এটা ইতিমধ্যে কিন্তু একটা আঞ্চলিক যুদ্ধের রূপ ধারণ করেছে। এবং এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যটা আমি দেখলাম আজকে, উনি যে বক্তব্য দিলেন, যে উনি 4 সপ্তাহ পর্যন্ত যুদ্ধ করার একটা প্রত্যয় ব্যক্ত করেছেন। তো মানে 4 সপ্তাহের মধ্যে উনি যুদ্ধের একটা ফয়সালা করে ফেলবেন বলে তিনি বলেছেন। হুম। এদিকে আবার এটাও বলেছেন যে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে ইনি আলাপ আলোচনায় বসতে সম্মত আছে। কিন্তু ইরানের তরফ থেকে আলোচনায় নো বলে দেওয়া হয়েছে। তো সুতরাং এখানে আমি জানি না, এখানে তৃতীয় কোনো পক্ষ যদি হস্তক্ষেপ না করে এটাকে কিভাবে মীমাংসা করা সম্ভব। তবে এটাও ঠিক যে মার্কিন এবং ইসরায়েলের যৌথ হামলার বিপরীতে ইরান এককভাবে মানে তার এমন কোনো রিসোর্স নাই যে, মানে সামরিক রিসোর্স বলতে আমি মিন করছি, হুম। এমন কোন রিসোর্স নাই যে মার্কিন বা ইসরায়েলের যৌথ হামলাকে তারা প্রতিহত করতে পারবে। সুতরাং এটাও একটা বিষয়। তবে আমি চিন্তিত আমাদের অর্থনীতি নিয়ে। রাইট। আমাদের অর্থনীতি কিন্তু এমনিতেই একটা বিপজ্জনক অবস্থায় আছে। আমরা খাদের কিনারে অলরেডি আছি। আমি আশঙ্কা করছি যে এই যুদ্ধ 4 সপ্তাহ চলুক আর 4 দিন চলুক, আমরা এটা আমাদের উপর এটার একটা নেতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। এবং
যার লক্ষণ আমরা ইতিমধ্যেই আমাদের সামনে পরিলক্ষিত। কারণ আপনি দেখেন যে এতগুলো ফ্লাইট, কয়েকশো ফ্লাইট মধ্যে স্থগিত বা বাতিল হয়ে গেছে, আবার কিছু কিছু চালুও হয়েছে। কিন্তু আমাদের ওই যে যেটা বলা হয়েছিল যে আমাদের যে জনশক্তি, এরা কিন্তু খুব বেশি একটা এডুকেটেড নয়, যার কারণে তাদের সঙ্গে আমার মনে হয় তারা প্রতিনিয়ত তাদের সঙ্গে এখন ট্রাভেল এজেন্ট গুলো, বিমান কর্তৃপক্ষ মানে বিমান এয়ারলাইন্স গুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদেরকে আপডেট করা, তাদেরকে যখন যেটা তথ্য সেটা জানানো। কারণ এগুলো কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয় এদের মধ্যে। কারণ অনেকেই হয়তো ছুটিতে এসেছিলেন, ছুটি থেকে মানে কর্মক্ষেত্রে যাওয়ার পথে আটকে গেছেন, এখন এটা নিয়ে একটা নিরাপত্তাহীনতা তারা ভুগছেন। তাদেরকে কিছুটা আশ্বস্ত করা, সঙ্গে সঙ্গে আমাদের দূতাবাসগুলো আরো বেশি সক্রিয় হয়ে যাওয়া উচিত এবং প্রত্যেকটা দূতাবাসেরই বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে আমাদের এখানে হটলাইন থাকা প্রয়োজন বলে আমি মনে করি, যাতে করে ওইসব দেশের বেশিরভাগ কাতার, ওমান, আবুধাবি বা মানে এমিরেটস, বাহরাইন, সৌদি আরব, এইসব জায়গার সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ করে তাদের পরবর্তী কর্মপন্থা ঠিক করতে পারে। জি, আপনারা দুজনই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধন্যবাদ শরীফুল হাসান এবং শফিকুর রহমান, আপনাদের দুজনকেই যুক্ত হবার জন্য ইসলামী ব্যাংক টালিখাতায়। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।